কয়লা ধুইলে ময়লা যায় না। আপনি সবাইকে বিশ্বাস করতে পারবেন, কিন্তু একটা জাতি আছে, এদেরকে আপনি বিশ্বাস করবেন, আপনি ধোঁকা খাবেন। এদের মুনাফিকির জন্য দাঁত ভাঙা জবাব দিয়েছে, ইটের বদলে ইট ভাটা মাইরা দিছে, পাল্টা তাদেরকে ভরে রাখতেছে। একদম সরাসরি চ্যালেঞ্জ করে কিভাবে নিজেদের দখলে নিয়ে নিয়েছে, যার ফলে পারমিশন ছাড়া একটা মাছিও বলতে পারবে না। কারণ পর্দার আড়ালের আসল খেলাটা বুঝতে হলে এই প্রতিটি পয়েন্ট আপনার জানা অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশ এবার সেখান থেকে এক মোক্ষম চাল দিয়েছে, আর যে বিষয়টি দিল্লির সমস্ত হিসেব নিকেশকে এবার আক্ষরিক অর্থেই ওলট পালট করে দিয়েছে। তিস্তার পানির জন্য যুগের পর যুগ ভারতের মুখের দিকে তাকিয়ে থাকার সেই পুরনো এবং দুর্বল নীতি থেকে বাংলাদেশ এখন পুরোপুরি বেরিয়ে আসছে। আবার নতুন কইরা হিরো হয়ে গেল। হ্যাঁ ভাই, নতুন কইরা হিরো হয়ে গেল। ভাই ব্রাদার, সবাই ভিলেন থেকে হিরো হয়ে যায়। হ্যাঁ ভাই, সবাই ভিলেন থেকে হিরো হওয়ার একটাই রাস্তা, গণভোটের স্বীকৃতি দেওয়া, জুলাই স্বীকৃতি দেওয়া। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদেরকে অপমান করবে এটা আমরা কখনোই সহ্য করব না। শুনলেন তো, এই একটিমাত্র বাক্যই কাঁপন ধরেছে দিল্লির সাউথ ব্লকে। গত 15 বছর যারা মনে করত বাংলাদেশ মানেই তাদের আজ্ঞাবহ গোলাম, যারা ভারত দিল্লি ইশারা ছাড়াই দেশের গাছের পাতাও নড়বে না, তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। বিএনপি সরকারের সমস্ত হিসাব নিকাশ এখন পর্যন্ত ব্যর্থ হয়ে গেল। এখন বাধ্য হয়ে জামাতের দাবি নাকে খত দিয়ে একে একে মেনে নিতে বাধ্য হচ্ছে। কিছু করার নেই। দর্শক, বিএনপির চারদিকে অন্ধকার, প্রকৃতি বিএনপির সাথে বিরূপ আচরণ করছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এতদিন ভারতের যে আধিপত্য ছিল তা এবার চিরতরে ভেঙে যাচ্ছে। যে পশ্চিমবঙ্গকে ভারত তার পূর্ব দিকের নিরাপত্তা দেয়াল মনে করত, সেই দেয়াল এখন বাংলাদেশের অদৃশ্য চাপে কোণঠাসা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এতদিন ভারতের যে আধিপত্য ছিল তা এবার চিরতরে ভেঙে যাচ্ছে। যে পশ্চিমবঙ্গকে ভারত তার পূর্ব দিকের নিরাপত্তা দেয়াল মনে করত, সেই দেয়াল এখন বাংলাদেশের অদৃশ্য চাপে কোণঠাসা। সম্প্রতি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর এবং লালমনিরহাটে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা বলয় তৈরির ঘোষণা দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় আতঙ্ক ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী খোলাখুলি বলেছেন, পশ্চিমবঙ্গ এখন অস্তিত্বের সংকটে। কেন হঠাৎ এই অস্থিরতা? প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কি সত্যিই পশ্চিমবঙ্গকে চারদিক থেকে ঘিরে ফেলছে? পাকিস্তান বাংলাদেশের নতুন প্রতিরক্ষা অক্ষ, চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা আর বঙ্গোপসাগরে তেল গ্যাস উত্তোলনের বিশাল প্রকল্প, সব মিলিয়ে বাংলাদেশ ভারতকে একঘরে করার এক দীর্ঘ মেয়াদী খেলায় নেমেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা মেলাবো সেই সমীকরণের প্রতিটি সূত্র, আর আপনাদের জানাবো এমন কিছু তথ্য যা আগে কখনো সামনে আসেনি। উত্তরবঙ্গের শান্ত জনপদ বগুড়া এতদিন কৃষি আর পর্যটনের জন্য পরিচিত থাকলেও এখন এটি বাংলাদেশের প্রতিরক্ষা মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিন্দু। তারেক রহমানের সরকার এখানে নির্মাণ করেছে 10,500 ফুট দীর্ঘ এক বিশাল রানওয়ে। কিন্তু প্রশ্ন হলো, উত্তরবঙ্গে এত বড় রানওয়ের প্রয়োজন কেন হলো? সামরিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি বিমানবন্দর নয়, এটি মূলত একটি স্ট্র্যাটেজিক ফরওয়ার্ড বেস। বগুড়া থেকে ভারতের সীমান্ত এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দূরত্ব খুবই কম। যদি কখনো কোনো সংঘাত বা অস্থিরতা তৈরি হয়, তবে এই বিমান ঘাঁটি থেকে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো ভারতের মূল ভূখণ্ডে সেকেন্ডের মধ্যে হানা দিতে সক্ষম হবে। এর সাথে যোগ করুন লালমনিরহাটকে। লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে ভারত সীমান্ত মাত্র 20 কিলোমিটার। এখানে ইতিমধ্যে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম, তুরস্ক ও চীনের প্রযুক্তিতে তৈরি ড্রোন শনাক্তকরণ ব্যবস্থা এবং সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম দিয়ে এমন এক প্রতিরক্ষা দেয়াল তৈরি করা হচ্ছে যাতে ভারতের আকাশ সীমা থেকে কোনো মাছিও যদি সীমান্ত অতিক্রম করতে চায় তবে তা সাথে সাথে ধরা পড়বে। বাংলাদেশ খুব সচেতনভাবে পশ্চিমবঙ্গকে তার সামরিক রেঞ্জের মধ্যে নিয়ে আসছে। এটি সেই মহাপরিকল্পনা যা ভারতকে ভাবিয়ে তুলছে। এতদিন ভারত মনে করত বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত প্রতিরক্ষা দিল্লির ইচ্ছা নিয়ন্ত্রিত হবে, কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আর শুধু কলকাতা বা দিল্লির লড়াই নয়, এটি এখন সরাসরি ঢাকার নীতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রতিটি জনসভায় এখন হুঙ্কার দিচ্ছেন। তার কথায় বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে এবং তারেক রহমানের শাসনকাল পশ্চিমবঙ্গের জন্য হুমকি। কেন শুভেন্দু অধিকারী এত আতঙ্কিত? এর পেছনে রয়েছে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ জনতান্ত্রিক পরিবর্তন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব। পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থকরা মনে করছেন বাংলাদেশ যদি শক্তিশালী হয় তবে পশ্চিমবঙ্গের সনাতনী ভোটাররা মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে তারেক রহমানের শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে জাতীয়তাবাদী জোয়ার এসেছে তা সীমান্তের ওপারে বাঙালি মুসলমানদের মধ্যে প্রভাব ফেলছে। ফলে বিজেপির ধারণা পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ সনাতনীদের হাত থেকে মুসলমান জনগোষ্ঠীর হাতে যাওয়ার আতঙ্কে কাঁপছে বিজেপি সরকার। শুভেন্দু অধিকারীর এই আতঙ্কের আরও একটি বড় কারণ হলো বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা। কারণ বাংলাদেশ ও পাকিস্তান যদি এক হয়ে কাজ করে তবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তিনি ভয় পাচ্ছেন যে শিলিগুড়ি করিডোর বিচ্ছিন্ন করার কোনো পরিকল্পনা কি ঢাকা এবং ইসলামাবাদ যৌথভাবে করছে। এই আতঙ্কের কারণে তিনি বারংবার কেন্দ্রীয় সরকারকে সীমান্তে বিএসএফ এর কঠোরতা বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো তারেক রহমানের কূটনীতি এখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অন্যতম বড় ফ্যাক্টর। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দীর্ঘ 15 বছরের ভারতীয় প্রভাব বলয় থেকে বেরিয়ে বাংলাদেশ এখন তার পুরনো শত্রু পাকিস্তানের সাথে
নতুন করে সম্পর্ক ঝালাই করছে। সম্প্রতি ঢাকা ও ইসলামাবাদের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। প্রতিরক্ষা চুক্তির গুঞ্জন এখন আর কেবল গুঞ্জন নয়। পাকিস্তান বাংলাদেশকে তাদের অত্যাধুনিক আল খালিদ ট্যাঙ্ক এবং JF-17 থান্ডার যুদ্ধ বিমানের প্রযুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। ভারতের জন্য এটি একটি বিশাল ভূরাজনৈতিক পরাজয়। ভারত সবসময় চেয়েছিল তার পূর্ব এবং পশ্চিম সীমান্তের দুই মুসলিম প্রধান রাষ্ট্রকে আলাদা রাখতে, কিন্তু তারেক রহমানের হাত ধরে সেই নীতি এখন ব্যর্থ। পাকিস্তান এবং বাংলাদেশ যদি সামরিকভাবে একে অপরকে সহযোগিতা করে, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য চিরতরে শেষ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী এবং দিল্লির বিজেপি নেতারা এখন এই নতুন অক্ষশক্তিকে প্রতিহত করার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। তারা দেখছেন ভারতের নাকের ডগায় বসে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে মিলে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নেওয়ার ছক করছে। তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের বছরের পর বছর টালবাহানাও এবার বুমেরাং হয়ে ফিরে আসছে। তারেক রহমান সরকার পরিষ্কার করে বলে দিয়েছে, ভারত পানি দিক বা না দিক, আমরা আমাদের নদী শুকিয়ে যেতে দেব না। আর এই সুযোগটি লুফে নিয়েছে চীন। প্রায় $1 বিলিয়ন তিস্তা মহাপরিকল্পনা এখন বাস্তবের পথে। চীন যদি বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পারে তাদের উপস্থিতি নিশ্চিত করে, তবে সেটি ভারতের শিলিগুড়ি করিডোরের জন্য মরণ ফাঁদ হবে। চীন সেখানে এমন সব অবকাঠামো তৈরি করবে যা আপাত দৃষ্টিতে অর্থনৈতিক মনে হলেও সামরিক প্রয়োজনে ব্যবহার করা সম্ভব। ভারত যখন দেখলো তিস্তা নিয়ে তাদের হাতে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, তখন তারা তড়িঘড়ি করে প্রতিনিধি পাঠিয়েছে। কিন্তু ঢাকা এখন অনেক বেশি কৌশলী। তারেক রহমান ভারতকে পাত্তা না দিয়ে সরাসরি বেজিংয়ের সাথে ডিল করছেন। এর মাধ্যমে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে যে তাদের উন্নয়নের চাবিকাঠি এখন আর দিল্লির হাতে নেই। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারেক রহমান বঙ্গোপসাগরে তেল গ্যাস উত্তোলনের এক বিশাল প্রকল্প হাতে নিয়েছেন। এতদিন ভারত এবং মিয়ানমারের আপত্তির মুখে অনেক ব্লক পরিত্যক্ত ছিল, কিন্তু বর্তমান সরকার আন্তর্জাতিক আইন এবং শক্তিশালী নৌবাহিনীর পাহারায় সেই সব ব্লক খনন কাজ শুরু করতে যাচ্ছে। বঙ্গোপসাগরে ভারতের গ্যাস উত্তোলনের যে একচাটিয়া অধিকার ছিল, সেখানে এখন বাংলাদেশ বড় ভাগ বসাতে চাইছে। তেল গ্যাস উত্তোলনের জন্য কাতার এবং চীনের সাথে যৌথ অংশীদারিত্বের কথা চলছে। এর অর্থ হলো আগামী দিনে বাংলাদেশ কেবল জ্বালানিতে স্বয়ংসম্পন্ন হবে না, বরং তারা চাইলে ভারতে গ্যাস রপ্তানি করতে পারে অথবা ভারতের বাজার দখল করতে পারে। এই অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তারা ভারতকে অর্থনৈতিকভাবে ব্ল্যাকমেইল করার ক্ষমতা রাখবে। তারেক রহমানের প্রতিরক্ষা কৌশলের সবচেয়ে বিস্ময়কর এবং উচ্চাভিলাষী দিক হলো বাংলাদেশকে কেবল একটি সামরিক শক্তি নয়, বরং একটি সমরাস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা। ইতিপূর্বে বাংলাদেশ কেবল বিদেশ থেকে অস্ত্র আমদানির উপর নির্ভরশীল ছিল, যা দিল্লির জন্য একটি স্বস্তির বিষয় ছিল, কারণ আমদানিকারক দেশ সবসময় সরবরাহকারী দেশের শর্ত মেনে চলতে বাধ্য থাকে। কিন্তু বর্তমান সরকার সশস্ত্র বাহিনী বিভাগকে নির্দেশ দিয়েছেন সামরিক শিল্পকে পুরোপুরি রপ্তানিমুখী করতে। পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ $10 বিলিয়ন ক্ষুদ্র ও মাঝারি পাল্লার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিশ্ববাজারে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিশেষ করে তুরস্ক ও কাতারের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশে তৈরি হবে কামিকাজে ড্রোন, আর্মার্ড ভেহিকল এবং উন্নত মানের গোলাবারুদ। চীনের কারিগরি সহায়তায় গড়ে ওঠা ড্রোন উৎপাদন কারখানাটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। এই স্বনির্ভরতা ভারতকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে, কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলো যেমন নেপাল, ভুটান বা শ্রীলঙ্কা, যারা এতদিন ভারতের কম দামি অস্ত্রের বাজার ছিল, তারা এখন বাংলাদেশের দিকে ঝুঁকতে পারে। বাংলাদেশ যদি এই অঞ্চলে কম দামে উন্নত প্রযুক্তি সরবরাহ করতে শুরু করে, তবে দক্ষিণ এশিয়া ভারতের অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক একচাটিয়া নিয়ন্ত্রণ ধসে পড়বে। তারেক রহমানের এই সামরিক কূটনীতি শুধু সীমান্ত রক্ষা নয়, বরং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি স্বাধীন আর্মস হাব হিসেবে প্রতিষ্ঠিত করার এক সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান। পরিশেষে বলা যায়, বাংলাদেশ আর সেই তলাবিহীন ঝুড়ি কিংবা ভারতের ছোট ভাই হয়ে থাকতে রাজি নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষায় এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারে এমন এক পথ বেছে নিয়েছে যা ভারতের জন্য ভীতিকর। বগুড়া থেকে লালমনিরহাট, ঢাকা থেকে ইসলামাবাদ আর ঢাকা থেকে বেইজিং, এই প্রতিটি সংযোগস্থল 100 গাথা। পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের আতঙ্ক অমূলক নয়, কারণ তারা দেখতে পাচ্ছে বাংলাদেশ এখন আর ভারতের দাক্ষিণ্যে চলে না, বরং তারা এখন নিজেই নিজের ভাগ্য বিধাতা। ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখেও কিভাবে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করতে হয়, তারেক রহমান তার প্রতিটি পদক্ষেপে প্রমাণ করেছেন। আপনার কি মনে হয়, বাংলাদেশের এই আগ্রাসী উন্নয়ন এবং প্রতিরক্ষা নীতিকে দক্ষিণ এশিয়ায় শান্তি আনবে, নাকি ভারতের সাথে সংঘাত অনিবার্য করে তুলবে? ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের জন্য বিরাট সুখবর। ডাক্তার শফিকুর রহমান আর নাহিদ ইসলাম, আপনারা যে চেষ্টা করছেন, আপনাদের যে উদ্বেগ, এটা কেটে যাচ্ছে। আপনাদের চেষ্টা সফল হচ্ছে। আপনাদেরকে মূল্যায়ন করতে তারেক রহমান বাধ্য হচ্ছে, আপনাদের সাথে আপোষ করতে তারেক রহমান বাধ্য হচ্ছে। দর্শক, বিএনপির সমস্ত চেষ্টা ফুরিয়ে গেছে বলেই ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামটা এখন দরকার। বিএনপির অন্যান্য আব্বা যারা আছে, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং নাই, মোদির সাথে নাই, মমতা নাই, শুভেন্দুর সাথে ফাটাফাটি লাগবে। তো সব মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামকে এখন তারেক রহমানের লাগবে, নইলে আর চলছে না। এটা তার জন্য সুখবর। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, কারণ চীন এবং যুক্তরাষ্ট্রকে এক নৌকায় নিয়ে চলা এটা বিএনপির পক্ষে সম্ভব নয়। চীনের সাথে মাখামাখি বা স্ট্র্যাটেজিক ইন্টারাকশন এটা কিছুতেই যুক্তরাষ্ট্র টলারেট করবে না, কিন্তু বিএনপি চীনের সাথে একটা ইন্টারাকশনে যেতে বাধ্য হচ্ছে। এমনকি বাংলাদেশের বর্ডার নিয়ে যে অশান্ত পরিবেশ তৈরি হতে পারে, বাংলাদেশের বর্ডারে যে অস্থিরতা এবং উত্তেজনা তৈরি হতে পারে, সেই উত্তেজনা প্রশমনেও চীনের সহায়তার দিকে হাত বাড়াতে পারে বিএনপি সরকার। কারণ আসলে যেমন শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার আগে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে বিএনপি জামাতকে এক করে যা বলেছেন, আওয়ামী লীগের পক্ষে যা বলেছেন, ক্ষমতায় আসার পর যদি তার সিটি ফোটাও বাস্তবায়ন করেন, তাহলে বাংলাদেশের বর্ডারে কার্যত একটা যুদ্ধ ভাব বেড়ে যাবে।
এমনকি নির্বাচিত হওয়ার পরও যা বলছে বিজেপি যে বাংলাদেশের সীমান্তে কিভাবে চোরাচালান হয়, মাদক চোরাচালান অমুক তমুক আমরা দেখে নিব, এর মানে সুনির্দিষ্টভাবে সীমান্ত হত্যার হুমকি দিয়েছে বিজেপি সরকার। এবং আওয়ামী লীগের লোকজন যেভাবে তার সাথে দেখা করছে এবং সুযোগ দিচ্ছে, তাতে বিএনপি একটা অস্থির পরিস্থিতিতে পড়তে পারে। এইটা মোকাবেলার জন্য এখন চীনের কাছে হাত পাচ্ছে, যে তিস্তা চুক্তির নামে 7 সিস্টার্সকে ঘিরে রাখবে চীন। প্রয়োজনে নীলফামারীতে সেই বিমান ঘাঁটি আবার চালু করা হবে, সামরিক বিমানবন্দর। চীনের কাছ থেকে অস্ত্র কিনবে এবং বাংলাদেশের সমুদ্রেও চীনের প্রেজেন্স আনবে। এবং ইসলামাবাদকে, এটা কিন্তু একটা কৌশল, যেমন বাংলাদেশের সাথে যদি পাকিস্তান থাকে, এটা প্রচন্ড ভয় হিসেবে কাজ করবে ভারতের জন্য, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সীমান্তে তারা চালাকি করবে, ওদিকে পাকিস্তান একটু নাড়াচাড়া দিবে এবং পাকিস্তান বাংলাদেশকে হেল্প করার কথা বলবে যে আমরা আছি, তাতেই হয়ে যায়। তো তারেক রহমান সেদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, কারণ উপায় নাই তো। আমি একটা কথা বলেছি, যতই বিএনপি ভারতের দালালি করতে যাক, যতই চেষ্টা করুক, লাভ নাই। জিয়াউর রহমানের রক্ত যার শরীরে, তাকে কিছুতেই ভারত বিশ্বাস করবে না। হয়তো বিশ্বাস করা ভান ধরেছে, কিন্তু চূড়ান্ত ভাবে জিয়াউর রহমানের রক্ত যার শরীরে বইছে তাকে ভারত বিশ্বাস করবে না, বরং তাকে পারলে হত্যা করবে। তারেক রহমানকে যদি ভারত হত্যা করে আমরা অবাক হব না। এই জন্য আমরা তারেক রহমান এই নীতিতে থাকলে আমরা তার পক্ষে আছি। কোন নীতিতে? যে ভারতকে শায়েস্তা করতে হবে, সাইজ করতে হবে। তো দর্শক, ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের জন্য সুখবর হচ্ছে যে ভারত লাইন থেকে তারেক রহমান সরে এসেছেন। এখন তারেক রহমানের যে অনেক আব্বা ছিল তারা নাই, এখন শফিক ভাই, নাহিদ, আসেন ভাই কিছু একটা করি সবাই মিলেমিশে, এই পরিস্থিতিতে আসছে। এখন জুলাই সনদ বাস্তবায়ন তো করা যায়, শফিক ভাই, নাহিদ, আসেন ভাই একটু জুলাই সনদটা বাস্তবায়ন করি। এখন শফিক ভাই আর নাহিদ ভাই বলছেন যে আপনার নোট অফ ডিসেন্ট এটা বাদ দেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা নিশ্চিত। আমরা বিএনপির একদম কোর লেভেলে যোগাযোগ রাখি, তো একদম সবকিছু রেডি করেছে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে দুইটা একটু জল ঘোলা করে পানি খাওয়া, যেমন তারেক রহমানকে হিরো বানাবে, যে যাই বলুক তারেক রহমান দেখছেন জুলাই সনদ বাস্তবায়ন করেছে, এরকম একটা কাল্ট ইমেজ তৈরি করার একটা চেষ্টা, এটা কাজে লাগাবেন। শুধু জুলাই সনদ বাস্তবায়ন করবেন তা না, এখানে একই সাথে তার অন্যান্য আরো কিছু স্বার্থ হাসিল করার চেষ্টা করবেন এবং বাস্তবায়ন ক্রেডিটটা যেন বিএনপি নিতে পারে, এরকম একটা ভাব দেখানোর চেষ্টা করবে। এই কারণে অনেক তালবাহানা বাস্তবায়ন করবে এটা নিয়ে। তবে নোট অফ ডিসেন্ট এটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। বিএনপি কেউ কেউ বলছে যে নোট অফ ডিসেন্ট আমরা যেটা দিয়েছি ওটা বাস্তবায়ন করবো না, কেউ কেউ বলছে নোট অফ ডিসেন্ট নিয়েও শফিক ভাই আর নাহিদের সাথে আলোচনা করে আসেন যে আমাদের নোট অফ ডিসেন্টটা একটু ছাড় দেন। শফিক ভাই বলছে না, নোট অফ ডিসেন্ট সব ছাড় দেওয়া যাবে না, দুই একটা দিই, কিন্তু কিছু কিছু বিষয় ছাড় দেওয়া যাবে না। এই পরিস্থিতি ঘটছে এখন। ওই যে ভারত আমেরিকা বা আরো যে বিএনপির প্রভু ছিল তাদের অবস্থা খারাপ, তাদেরকে সাথে নিয়ে জামাত এনসিপি কে সারপাস করে বা সাপ্রেস করে অর্থনৈতিক উন্নয়ন বা দেশ ঠিক মতো চালানোর যে চেষ্টা, সেই চেষ্টা ফুরিয়ে গেছে বলে এখন শফিক ভাই আর নাহিদ ভাই। যদি এরকম হতো যে ভারত এবং আমেরিকা বাংলাদেশ হিউজ অ্যামাউন্টের অর্থ দিতে পারছে, টাকার বস্তা, বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার লোন, গিফট, বাজেটারি সাপোর্ট, বাজেট সাপোর্টারি অনেক কিছু দিচ্ছে, তাহলে দেখতেন যে জামাতকে, ডাক্তার শফিক ভাইকে আর নাহিদ, ডাক্তার শফিক ভাই আমি বলছি না, মানে বিএনপির সেন্সটা আমি বিশ্লেষণ করছি। এটাও একটু বলে নি এক ফাঁকে, যে কিছু সাবেক শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি, এরা রাজনৈতিক দোকান খুলেছিল, দোকান খুলে এরা একটু ভাব নিয়েছিল যে শফিক ভাই একটু ভাব নিয়েছিল না, এটা শফিক ভাই এটা তারেক রহমানরা বলতে পারেন, কিন্তু আমরা সে শিবির নেতা হোক আর যা হোক জুনিয়র যারা, তারা ডাক্তার শফিকুর রহমানকে বলবেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, মাননীয় বিরোধী দল নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। শফিক ভাই এইভাবে সম্বোধন করা ডাক্তার শফিকুর রহমানের সম্মানের ক্ষেত্রে এটা আমাদের সাথে যায় না। তিনি আমাদের মুরব্বী, আমাদের রাহবার। হ্যাঁ, আপনি বিএনপি করলেও আপনি একজন জুনিয়র লোক হয়ে শফিক ভাই বলতে পারেন না, নাহিদকে নাহিদ ভাই বলতে পারেন। একটা এইসব সভ্যতা ভব্যতা রক্ষা করতে হবে। যেমন তারেক রহমানকে তো তারেক ভাইয়া এভাবে সবাই বলতে পারে না, যেমন আমারও আঙ্কেল সদৃশ, যা ডিটেলস আমি বলছি না। তো বিএনপির অন্য লাইনে সমস্ত চেষ্টা চালাকি, এই খলিলুর রহমানের দৌড়ঝাঁপ, আমির খসরুদের দৌড়ঝাঁপ, সমস্ত চেষ্টা ফুরিয়ে যাওয়ার ফলে এখন শফিক ভাই আর নাহিদ ভাই। আমি এই কথাটা জেনে বলছি যে তারেক রহমান খুব শীঘ্রই দেখবেন যে শফিক ভাই আর নাহিদ ভাইকে খুঁজছে, যে ভাই আসেন কি করা যায় বলেন, আসেন এই কমিটি করি, সেই কমিটি করি, এই কমিটিতে আপনিও থাকেন আমিও থাকি, এটা করে ফেলি ভাই। আমি কথা দিচ্ছি, সালাউদ্দিনকে বিশ্বাস করার দরকার নেই, আইনমন্ত্রী আসাদুজ্জামানকে বিশ্বাস করার দরকার নেই, আমাকে বিশ্বাস করেন, শফিক ভাই আমাকে বিশ্বাস করেন, এই কারণে সামনে ঘটবে। দর্শক, নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে সরকার তালবাহানা করছে। হ্যাঁ, তালবাহানা করেছে, কিন্তু তালবাহানা করার যে মুরদ সেটা ফুরিয়ে গেছে। তালবাহানার যে এতদিনের রাস্তা এটা ফুরিয়ে গেছে, এখন আর তালবাহানা করতে পারছে না।
তালবানা করেছে, কিন্তু তালবানায় অনার করবে না। নাহিদ ইসলাম বলছেন, ডাক্তার শফিকুর রহমান গোলাম পরোয়ারও এখনো বলছেন যে প্রতারণা করেছে, তালবানা করেছে, কিন্তু তালবানা প্রায় শেষ। তালবানা মুরদ ফুরিয়ে গেছে, খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন তালবানা শেষ। খুব শীঘ্রই দেখতে পাবেন যে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।